হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। কন্ট্রোললেস গল্পের ষষ্ঠ অংশ। উজ্জ্বল আব্বা নিচে নেমে আয়। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। হাত ইশারায় নার্গিসকে যেতে বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আজ ভূমি কাঁপিয়ে তুলছে। বিজলির চমকে আকাশ ফেটে চৌচির। আধারের কোলে যখনই বিজলির আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে ওঠে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করলো না। ছেলেটা ঠায় দাঁড়িয়ে রইল, নিগুড় চুপচাপ। ভিজে একাকার অবস্থা, চুল চুয়ে চুয়ে পানি ঝরছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করত, অন্তত একবার ফোন করত। অথচ রুমু নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর মনকে বোঝাতে পারল না রুমু যে তাকে ঠকালো। সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায়, কেঁদেও ফেলে। দমকা হাওয়া তার বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাতে এবং ঝমঝম বৃষ্টির শব্দে শোনা গেল না তার হাউমাউ কান্নার আওয়াজ। না চাইতেও মনে মনে হচ্ছে রুমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা ছাদ পায়চারি করলো। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টা বাড়ছে। আকাশটাও আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বজ্রের শব্দে ভয়ে মায়ের কোলে আড়াল হতো। তখন তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তার মানুষ হারানোর ভয় হয়েছে। সেই ভয়ের কাছে বজ্রের শব্দ কিছুই না। রুমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগেই। সারাটা পাড়া অন্ধকার ভুতুড়ে। রুমুদের জানালার আলোয় একটুখানি আলোর দেখা মিলছে। এটা রুমুর ভাইয়ের রুম। ছাদে তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। শ্যাম গাছের ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়ে তার সাথে দেখা করেছে, তার হিসাব নেই। পুরনো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবার সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে গাছের ডাল। একবার পা পিছলে পড়লে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এত সব সর্তক বাতরাও গালে মাখলো না, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রুমুদের ছাদে। প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই। উজ্জ্বল ছাদে লেপ্টে বসলো। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতে দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ালো। এই বাসটা নিশ্চয়ই আশেপাশে পড়েছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মৃত্তিকা। ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রুমুকে সারা বাড়ি খুঁজলেও চিলেকোঠার দরজায় খোঁজা হয়নি। দু চোখের দৃষ্টি ছলকে ওঠে উজ্জ্বলের। হৃৎপিণ্ডের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজায়, তারপর বেশ কয়েকবার পদাঘাত করলো। দরজার কবজায় ছোট্ট একটা তালা ছিল, সেই তালাটাকে ভাঙলো ইটের সাহায্যে। বেশ কয়েকবারের চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজা খুলে কিছুই দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধ। একবারেও হতাশার শ্বাস ছাড়ল সে। আচমকা বিজলি চমকালো। বিজলির আলো প্রবেশ করলো চিলেকোঠার ঘরে। সেই আলোতে উজ্জ্বল এক পলক দেখলো হাত পা বাঁধা একটা মেয়েকে। বুকটা ধক করে উঠল, তার শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। সনসন বাতাসের গায়ে কাটা দিল মুহূর্তে। উজ্জ্বল এগিয়ে গেল অন্ধকারে, টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে ওঠে। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিজলিতে উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ। এক পলকে উজ্জ্বলের বুকটা খাখা করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধায়, আমার রুমু। অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হলো। চোখ থেকে ঘাড় পেঁচিয়ে
টেপ লাগানো হয়েছিল বলে। টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গো গো শব্দ তোলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা। নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারো পক্ষে এমন কাজ সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে উঠে। এত 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 টেপ এলোমেলোভাবে বাঁধা তার উপর। প্রতিটা টেপ রুমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগতেই ব্যথা লাগছে। রাশেদের মার খেয়ে মেয়েটার সারা দেহের অনেকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরও বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে, হুমকি ধুমকি গালাগাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রুমু হ্যাঁচর প্যাচর অবস্থায় ভাঙা গলায় বলে, ব্যথা। রুমু একটু ধৈর্য ধর, একটু। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রাখে। তীব্র ব্যথায় কুঁকড়ে যায় সে। তোকে নিয়ে যাব আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাস, বৃষ্টি, বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীতিপদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে তো গাছ বেয়ে নামা যাবে না। কি করবে সে? মেজাজটা এমনিতেই খিচেছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল উজ্জ্বল। রুমুকে পাজা কোলে রেখে একের পর এক পদাঘাত করলো লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাঘব কিছুই পরখ করলো না। সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আগলে থাকা অস্তিত্ব অনুভব করলো। এ যেন পরম শান্তি, শান্তি, শান্তি। এই তো আমার শান্তির স্থান। সৈয়দ ইসমাইল বাক্যহারা হয়ে বসে আছেন তার পাশে। দাঁড়িয়ে কাঁদছে আনিকা। রাশেদের কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে। এত বড় ষড়যন্ত্র করার, দুঃসাহস করার ইন্ধন নিশ্চয় রাবেয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন, আনিকাকে ধমক দিয়ে বলেন, রুমুর বিয়ের ব্যাপারটা আমি জানতাম, আর আমি তাদের পক্ষে ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিন্ত হয়েছি তোর ধারণার বাইরে। আমি তোকে আমার আরেক মেয়ে ভেবেছি, আর তুই আমার মেয়েটার সংসার ভাঙতে উঠে পড়ে লাগলি। আনিকা কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ইসমাইলের পা জড়িয়ে বসলো। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। আনিকা থেমে গেল। সাত ঘরের দরজা থেকে ধুমধাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকলো। দরজাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে ছুটে গেলেন ছাদে। তার পেছন পেছন গেল আনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতেই চমকে যান যখন দেখলেন ভেজা জবুথবু উজ্জ্বল তার কোলে রুমু। উজ্জ্বল, এত রাতে তুমি ছাদে? চাচা যান কবে আসলেন? আজ? রুমুকে কোথায় পেলে? মেয়েটার কি হয়েছে? আমার রুমু ঠিক আছে তো? আপনি আমার বিপদে পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদে পাশে ছিল না, কেউ না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করলো উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারো সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটার সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে যার রুমে উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনছিল রাশেদের চিৎকার চেঁচামেচি, সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলার আওয়াজও তো পাওয়া যাচ্ছে। বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝিরঝির বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে গিয়ে কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। রুমুকে 3টা কাঁথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটা থেকেই বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো রুমুর সাথে।
জড়িয়ে ধরল রুমুকে। এবার ঠিক আছে, আপনি যাবেন না, আমার ভয় লাগে। ঘুমা। না না, চোখ বন্ধ করলেই ভয় লাগে। অন্ধকার দেখি, সব অন্ধকার, কিন্তু আলো তোর চোখে সয় না। অন্ধকারেও তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধ থাকায় রুমুর চোখে আলো লাগলেই অস্বস্তি লাগে। অপরদিকে অন্ধকারে সে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কি করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিলি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করল রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কিরে, কি হয়েছে? ব্যথা ব্যথা, চুলেও ব্যথা, চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করে। রাশেদকে জ্যান্ত গিলে খেতেই শান্তি পেত উজ্জ্বল। আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছুই মনে করাতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না, অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রতিউত্তর করে না। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে। আগামীর দিনগুলো কেমন যাবে তার জানা নেই। রাশেদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহস সে করে দেখাতে পারে। রুমুর যখন চোখ লেগে এলো, তখনই করাঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল এত রাতে। নার্গিসকে দেখে বলে, আম্মা এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনছিস? হারামজাদাটা তোর চাচার কোনো ক্ষতি করে দেবে, সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সে ছেলে নিজের বাপকেও খুন করতে পারবে। ঘুমান আম্মা, ওদিকে কান্না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করব, উত্তর দিবি? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দিবি? ঝিরঝির বৃষ্টি থেকে আকাশের হাক। ঠান্ডায় কাঁপতে থাকা রুমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসের আন্দোলন ব্যাপক বাড়ল। রুমু জিহ্বের সাহায্যে ঠোঁট ভেজালো। উজ্জ্বলের বুকে হাত বাড়িয়ে বলল, এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম। অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন তা আমি জানি না, তোকে জিজ্ঞেস করেছি, উত্তর দে। রুমুর চোখ ভিজে উঠল। আমি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি বিয়ে করেছি আপনাকে ছাড়তে নয়। ছাড়বো কেন? কারণ তো অন্তত দরকার। ছাড়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। অনেকেই বলল তুই আমাকে ছেড়ে যাবি, এই যে তুই নিখোঁজ। যখন ফিরবি তখন নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফিরবি। তাদের আপনি কি বললেন? বলেছি আমার রুমুকে আমি ছাড়বো না। এবার ঘুমা। উজ্জ্বল বৃদ্ধাঙ্গুলের সাহায্যে রুমুর চোখ মুছে দিল। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল দুজনে। যখন ভোর হলো তখন সৈয়দ বাড়ির সকালের ঘুম ভাঙল হট্টগোল, চিৎকার চেঁচামেচিতে। উজ্জ্বলের লোহার গেটে দেদারসে পদঘাত করছে রাশেদ, সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি। তখনও বৃষ্টি কমেনি, ঝিরিঝিরি বৃষ্টি চলমান। সৈয়দ শামসুল রেগে গেলেন, ছাতা হাতে বেরিয়ে এসে বলেন, রাশেদ, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো জন্তু জানোয়ারের না। সাত সকালে সব তামাশা কেন শুরু করেছিস? তামাশা আমি করছি নাকি তোরা? রুমুকে আসতে বল রুমুকে। চাষার সাথে তুই তোকারি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? উজ্জ্বল ঘুমো ঘুমো চোখে সবটাই শুনল। রক্ত তখনও তার টকবগিয়ে ফুটছে। উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছিল, রুমুকে পাওয়া গেলে তখন আর কোনো রাগ জেদ নয়। রাশেদের সাথে যত কথা কাটাকাটি হবে তখনই জল ঘোলা হবে। সব মিলিয়ে উজ্জ্বল যখন তার রাগকে নিয়ন্ত্রণে রেখেছিল, তখনই রাশেদের দ্বৈতকারী তার রাগ বাড়ায়। বড় বড় পা ফেলে উঠোনে গিয়ে চিৎকার করে বলে, রাশেদ, ঝামেলা চাই না, চলে যা। তোর কথা শোনার জন্য বসে আছি। রুমুকে আসতে বল। রুমু আমার স্ত্রী। আমার স্ত্রী কোথায় যাবে, কোথায় থাকবে, সেসব সিদ্ধান্ত একমাত্র আমি নেব।
রুমু এখানে আসবে না। উজ্জ্বল, তোকে সাবধান করলাম, খুন করে ফেলবো। চেষ্টা করতে পারিস, সাহস থাকলে গেট খোল। ওকে, এবার তাহলে লড়াই হয়ে যাক। উজ্জ্বল যখনই গেটের কবজায় হাত রাখলো, তখনই সৈয়দ ইসমাইল বাইরে থেকে চেঁচিয়ে বলেন, খবরদার উজ্জ্বল, এই ভুল করিস না। রাশেদের কথায় গেট খোলার কোনো দরকার নেই। তোরা সবাই ঘরে যা, এদিকটা আমি দেখছি। উজ্জ্বল কথা বাড়ায় না, সে চায় ঝামেলা বাড়ুক। এতদিনের ধকলে সে বড্ড ক্লান্ত। রুমু দরজায় দাঁড়িয়ে দেখছিল সবটা। সে কেমন অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে। অবচেতনা মন বারবার ইঙ্গিত দিচ্ছে, তুই যদি বিয়েটা না করতি, ঝামেলা এত দূর আসতো না। বৃষ্টি থেমে গেছে, পরিবেশটা এখন শীতল শান্ত। রুমু উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, উজ্জ্বল, আপনি শুকিয়ে গেছেন, চোখটা দেবে গেছে। আমার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা, শরীরের কি হাল হয়েছে। আমি বেঁচে আছি, এই তো অনেক। তোর ভাইমা পাষাণ, জানি। মারলো কেন? আপনাকে ছাড়তে বলল, কিন্তু আমি রাজি হইনি। তুই আমাকে ছাড়লে তাদের লাভ কি? কাবিনের টাকাটা। উজ্জ্বল চমকে গেল। এতক্ষণ সে রুমুর কাটাছেঁড়া স্থানে গলায় যত্ন নিয়ে মলম লাগাচ্ছিল। রুমুর কথায় থেমে গেল তার হাত। কাবিনের টাকা মানে? আপনি আমাকে ছেড়ে দিন, দিলে যে কাবিনের টাকাটা দেওয়া হবে, সেই টাকার জন্যই এসব। তোর ভাইয়ের এত বুদ্ধি, বোন নিয়ে ব্যবসায় নেমেছে নাকি? আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমরা কি একই মায়ের পেটের ভাই বোন? রুমুর গলা ধরে এলো। উজ্জ্বল পুনরায় তার কাজ চালিয়ে গেল। কত জায়গায় মলম লাগাবো, সারা শরীর ক্ষত বিক্ষত। জানেন, আমি যেদিন পালিয়ে আসলাম, সেদিন আমাকে পালাতে কে সাহায্য করেছে? কে আর চাচা যান, না রাশেদ ভাই? উজ্জ্বল দ্বিতীয়বার চমকালো। উজ্জ্বল রুমুকে পালাতে সাহায্য করেছে? এত বড় আশ্চর্যের ব্যাপার। রাশেদ তোকে পালাতে সাহায্য করলে হিমেলের সাথে বিয়ে কেন ঠিক করলো? হলুদের আয়োজন শেষে মাঝরাতে আমি যখন কাঁদছিলাম, তখন ভরসার হাত বাড়ায় রাশেদ ভাই। আমাকে বলে পালিয়ে যেতে, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমি পালিয়ে আপনার কাছে যাব। সকালে যখন জানা যাবে আমি নিখোঁজ, তার একদিন পর থানায় মামলা হবে আপনার নামে। আরে বা, সেদিন আমার উদ্দেশ্য ছিল কিভাবে এই নরক থেকে মুক্তি পাবো। তাই রাশেদ ভাইয়ের কথায় সাথে সাথেই সামিল হই। তবে আমার উদ্দেশ্য ছিল শুধু একবার বের হই, আর পিছু ফিরে আসবো না। আর আপনাকে বিয়ে করে তবেই নিশ্চিন্ত হব। যখন গেটে ছেড়ে বেরিয়ে যাই আর দৌড়াতে থাকি, তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছেন রাশেদ ভাই আমাকে বের হতে সাহায্য করেছেন। তবে এর পেছনে কি উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন। আমি সবটা জানালাম আর আমার সিদ্ধান্ত জানালাম। আব্বা শুধু একটা কথাই বললেন, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছে ঠকে যাবি। বিয়ের পরেও রাশেদের সাথে তোর যোগাযোগ ছিল? হ্যাঁ ছিল। বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায় যখন আমার কাছে কাবিনের টাকার কথা জানতে চায়। আমি সত্যিটা বলি, এটাও বলি আমি উজ্জ্বলকে ছাড়বো না, যত যাই হয়ে যাক। রাশেদ ভাই রেগে গেলেন। আমাকে বললেন উর্মি আবার সংসারে ঝামেলা করবেন। আরও কত কি হুমকি দিলেন। বিশ্বাস করেন, আমি ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল, যদি আপনাকে ডিভোর্স দিয়ে আর টাকা আদায় করতে পারি, তবে আমাদের উভয় জনের লাভ। তো ডিভোর্স দিলি না কেন? রুমু হেসে ফেলল। আমি আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলছি না। আমি আপনাকে সৎ নিয়মে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব দিব করেও যখন আমি রাশেদ ভাইকে ঘোরালাম, শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম আমি ডিভোর্স দিব না, তখনই পাষাণের মতো কাজটা করলো। তোর কি মনে হয় না এসবের জন্য তুইও তাই?
শুরুতে আমাকে জানালে এমনটা হতো। আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে। আপনাদের উভয় পক্ষের রেষারেষি আর ভালো লাগে না। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজোরি করছিল। কিছুতেই রাজি হয়নি। মেরে বেঁধে ফেলে এসেছিল চিলেকোঠার ঘরে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিল না তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না। তারপর বলেন, আমাকে ছাড়া দিনগুলো আপনার কেমন ছিল? দেখে বুঝতে পারছিস না কেমন ছিল? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রুমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সারা শরীরে রক্ত জমাট বাঁধা, ছোপ ছোপ দাগ, তার মাঝে কাটাছেঁড়া। আমি তোকে কতটা যত্নে রাখি। আর পাষাণরা এক নিমিষেই। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু তার গায়ে থাকা ঢিলে ঢালা টি শার্টটা টেনে খুলে ফেললো। উজ্জ্বল হতবাক, হতভম্ব। রুমু, তুই ঠিক আছিস? না, কাছে আসুন। হোয়াট দা? নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় সব কোনো প্রয়োজন নেই। এখনই প্রয়োজন। উজ্জ্বল ধমক দেওয়ার আগে রুমু ঘুরে বসে। তৎক্ষণাৎ তার চোখে যায় রুমুর পিঠে লম্বালম্বি একটি কাটা দাগ। কাটা জায়গায় ক্ষত স্থান লাল হয়ে আছে। পিঠে ভীষণ ব্যথা। এই ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো জানি না। উজ্জ্বলের বুক কেঁপে উঠল। রুমুর ক্ষত স্থান পরিষ্কার করে মলম লাগালো। লাগাতে রুমু বলে, জামা খুললাম বলে কি ভেবেছেন? ইয়ে মানে কিছু না। বি পজিটিভ, ওকে। নো। রুমু ঘুরে বসে উজ্জ্বলের গায়ে হাত রেখে নিগড় দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করতে বাধ্য। উজ্জ্বল ঠোক গিলে নিজেকে এতটা কন্ট্রোলে হলে চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করেছিল, তখনই রুমু তার ধৈর্যটার বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে দিল তৃষ্ণা পীড়িত দুটি ঠোঁট। উপস্থিত যত জুট ঝামেলা, দুটি সত্তা ভুলে গেল এক নিমিষে। উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল, রুমু তার থেকেও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিটে রুমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল, কিছু না। পুনরায় রুমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মেশালো। উজ্জ্বলের ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করলো। উজ্জ্বল খেই হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতেই চাপা আর্তনাদে গোড়ানি দিল। তৎক্ষণাৎ সতর্ক হলো সে। রুমুকে ছাড়াতে চাইলেও রুমু তাকে ছাড়লো না। এই তো আর কয়েকদিন বাদে রুমুর এইচএসসি পরীক্ষা। শুরুতে পড়াশোনা নিয়ে মেয়েটার খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বলের আছে। উজ্জ্বল বারবার বলেছে, এই বছর গ্যাপ দে, আগামী বছর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে পরীক্ষায় বসবি। কিন্তু রুমু এই কথার তীব্র প্রতিবাদ জানায়। সে চায় না 1 বছর গ্যাপ চলে যাক। ভাগ্যে যা আছে হবে। শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসেছে। রাশেদ এখনো ফনা তুলে আছে। কখন সুযোগ পাবে আর কখন ঝামেলায় জড়াবে। উজ্জ্বলকে দেখা গেল তার ভিন্ন চিত্র। সে চাইছে না ঝামেলা হোক। পড়ার টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল রুমু। নার্গিস পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখে ছুটে আসলেন। রুমুরে, ওঠ না। রুমু চোখ খুলল। ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে? ঘুমিয়ে পড়লি কেন? উজ্জ্বল দেখলে রাগারাগি করবে। করুক রাগারাগি। যে ওষুধ পেটে পড়েছে, সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করব, করো। নার্গিস ছুটে গেলেন রান্নাঘরে। ইদানিং রুমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে। যদিও আগেও ছিল, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ার দূরত্ব বাড়ছে। তবে উজ্জ্বলের বাবার রাগটা পড়ল না। তিনি এখনো নিজের রাগে সচল। গরমে দরদরিয়ে ঘামছে উজ্জ্বল। হাতে চায়ের কাপ থেকে থেকে চুমুক দিয়ে তাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট চায়ের দোকানে বসেছে তারা। রাশেদ আজ শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরের বাইরে গেছে। চাচা যান আমাকে
ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল, বলেন। শোন, তোর এবং তোদের ভালোর জন্য বলছি, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথা ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। গতকাল আমি রুমুকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসেছি। এভাবে তো ভয় ভীতি নিয়ে থাকা যায় না। আমি চাইলেই ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো, দুপক্ষের লড়াই। এতে লাভ কি হবে চাচা যান? সেই তো রক্তারক্তির খেলা। তাছাড়া আমি লড়াই করব না। আমার যা চাই তা তো আমি পেয়েছি। তোকে আমি এটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরে পরিণত হয়েছে, আর এসব করার সাহস দিচ্ছে ওর মা। ওর মায়ের ইন্ধনে ছেলেটা এতবার বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একমাত্র ছেলেটা। সৈয়দ ইসমাইল হতাশার শ্বাস ছাড়লেন। পকেট থেকে একটি চেক বের করে বাড়িয়ে দিলেন উজ্জ্বলের নিকট। এটা কি চাচা যান? রুমোর নামে একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমিয়েছি তার বিয়ের জন্য। আমার একমাত্র মেয়ে, বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছে ছিল, তবে এসব এখন কিছুই হবে না। তাই বলছি যে টাকাটা তুই রাখ, এটা রুমুর টাকা। রুমুর মানেই তো তোর। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে ডেকেছেন? তোর বাবা যে রেগে আছে আমি জানি। তোদের সংসারও কি হচ্ছে টুকটাক আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবি, কিন্তু টাকা কোথায় পাবি? সে জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল ব্যবসা করলেই তো লাভবান হবি, এত সোজা নয়। ব্যবসায় পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতা সবটা জানতে হয়। কিন্তু করব কি তা ভেবেই, যা করবি ভেবে চিন্তে কর। আর টাকাটা রাখ, টাকার কথা যেন কেউ না জানে। এই টাকা আমি রাখতে পারবো না চাচা যান। তেরামি ছাড়, টাকাটা রাখ উজ্জ্বল। মাফ করবেন চাচা যান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল হতাশাত হলেন। চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসলো, সে কিছুতেই এই টাকা নেবে না। রুমু পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে, কোল থেকে বইটা ছুড়ল বিছানায়। উজ্জ্বল তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করে বলে, কিরে বই ছুড়লি কেন? পড়াশোনা কঠিন উজ্জ্বল ভাই। কিরে তোর ভাই? উজ্জ্বল ধমকে উঠল, অথচ এই ধমকে পাত্তা দিল না রুমু। অসভ্য তো, মুখ ফসকে বেরিয়ে গেছে। পড়া শেষ করা ছাড়া উঠবি না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে, শুনেন। উজ্জ্বল, আমাকে ঘুরতে নিয়ে যাবেন। কতদিন হলো বাইরে যাই না। বাইরে যাওয়া যাবে না। রাশেদ ভাইপারের আক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাক। রাশেদ ভাইপার মানে? রাশেদ ভাইপারের যমজ ভাই। রুমু ফিক করে হেসে বলল। মেয়েটা হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেলল। কথাটা মন্দ বলেননি, তবে যাই হোক আমাকে আজ ঘুরতে নিয়ে যাবেন। কোথায় যাবে? চলেন ফুচকা খাইতে যাই। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না রুমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে, এই ভয়ে দম আটকে আসে। ভয় পাবেন না, মনে করুন আমরা লুকিয়ে প্রেম করছি, ব্যাপারটা মজা না? তুই পাশে থাকলে সবটাই মজার। রাস্তার ধারে ফুচকা হাতে বসে আছে রুমু। মেয়েটা গপাগপ ফুচকা মুখে তুলছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকিয়ে পরখ করছে। রুমু দ্রুত একটি ফুচকা পুরে দিল উজ্জ্বলের মুখে। এসব মেয়েলি খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রুমুর জবাবে উজ্জ্বল বিষম খেলো, দাঁত কিরমিরিয়ে রুমুর পানে তাকালো কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস জানি। এই দুপুরের খাবার শেষে ওষুধ খেয়েছিস? না খাইনি, রাতে খেয়ে ফেলবো। তুই একটা তুলে একটা আছাড় মারবো, টাইম টু টাইম। ওষুধ না খেলে তুই সুস্থ হবি, তোর কি আর আক্কেল হবে না? আমি দুপুরের ওষুধ রাতে খাবো। ওষুধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবারও চুপসে গেল।
রুমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে, বলুন। চাচা জান আজ আমাকে একটা চেক দিল, তোর বিয়ের জন্য নাকি টাকা জমিয়েছে। সেই টাকা দিয়ে আমাকে বলল ব্যবসার কাজে লাগাতে। আপনি কি বললেন? বারণ করেছি। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নিব। ওটা আমার টাকা। আব্বা যেহেতু দিতে চাইলো, আপনি অবশ্যই আনবেন। অবশ্যই আনবো মানে? উজ্জ্বল টাকাটা যেহেতু আমার, আমি যে পথেই খরচ করি সেটা আমার সিদ্ধান্ত। আমি বলছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকায় কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নেব। আপনাকে লোন কে দিবে? আমি সিরিয়াসের সাথে কথা বলছি। একটা এনজিও থেকে লোন নেওয়ার চেষ্টা করছি। বেশ, যা ভালো হয় করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল, রেস্টুরেন্ট করাটা বেস্ট হবে। করুন। আমিও তো তাই বললাম। তোর শ্বশুরকে দেখিয়ে দিব আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করেছি। কিন্তু রেস্টুরেন্টের জমিটা, তোর শ্বশুরের কম জমি আছে, যদি না দেয় আন্দোলন হবে। সারাটা বিকাল উজ্জ্বল আর রুমু একসাথে সময় কাটালো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো তারা। আগাম জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরকে জানান। রাতের খাবার শেষ করে উজ্জ্বল শামসুলের কক্ষে গেল। উজ্জ্বল তার বুক কাঁপছে, কি করে তার সিদ্ধান্তের কথা জানাবে। পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রুমু তখন দরজায় দাঁড়িয়ে। আব্বা, একটা কথা ছিল। বল। বাজারের যে খালি জমিটা পড়ে আছে, ওই জমিটা আমার লাগবে। কি দরকার? আব্বা, আমি রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেললেন। হাত থেকে মোবাইল সরিয়ে তাচ্ছিল্য সুরে বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে এই রুমে এলি নাকি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। আব্বা, আপনি মজা নিচ্ছেন। মজা নেওয়ার মতো কথা বললে মজা নেব না। আব্বা, আমাকে একটা সুযোগ দেন। জায়গাটা তো পড়েই আছে, আমি কাজে লাগাই। কাজে লাগাবি? তা বাকি টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু 1 টাকাও দেব না। টাকার জোগাড় আমি করব। আমার শুধু জমিটা চাই। শুনে উজ্জ্বল আর লোক হাসাবি না। যা পারবি তা নিয়ে তামাশা করা বাদ দে। রেস্টুরেন্ট খোলা এতই সহজ? আমি তোর এসবে নেই। আমি জমিও দেব না। আমি তো বলিনি সহজ। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবেন না, তখন আমি আর কি বলতে পারি? আমার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়াচ্ছেন। উজ্জ্বল। সৈয়দ শামসুল ধমকে উঠলেন। তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ়চিত্তে এখনো দাঁড়িয়ে। আব্বা, আমি ভুল বলেছি। পড়াশোনায় বাধা দিয়েছেন, নিজে কিছু করতে চেয়েছি তাতেও বাধা দিয়েছেন। রুমু নিখোঁজ হওয়ার পর যখন খুঁজতে সাহায্য চাইলাম তখনও বাধা দিয়েছেন। তোকে। শামসুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগে নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ওগো, রাগ করে লাভ নেই। উজ্জ্বল যা করতে চাইছে করতে দাও। আমাদের একটা মাত্র ছেলে, তার কে আমার ছেলে? আমার ছেলে হলে ওই সব কথা বলতে পারতো। রাগের মাথায় সব না বলে উজ্জ্বলকে জমিটা দিয়ে সাহায্য করুন। কাগজে কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি তোমার ছেলের নামে করে দিব। 2 দিন পর দেখা গেল সে জমি বিক্রি করে টাকা উড়াচ্ছে। তখন উজ্জ্বল হেসে ফেলল। আব্বা, আমি জমি লিখে নিতে বলিনি। আমি শুধু বলেছি অনুমতি দেন। আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই। বেশ, দিলাম অনুমতি। আমিও দেখতে চাই কি কি করতে পারিস। উজ্জ্বল বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুলের মুখোমুখি দাঁড়ালো এবং শুধায়, পারতেই হবে আব্বা। লড়াইটা আমার আর আপনার। আমি দেখিয়ে দিব সৈয়দ উজ্জ্বল আনিস কি কি করতে পারে। এত বড় বড় কথা বলিস না। আমি দেখব কি করতে পারিস। ইনশাল্লাহ পারবো। যদি না পারিস, যদি না পারি তবে আমি শামসুল্লাহর পোলা না। বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও
উজ্জ্বল ঠিকঠাকভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি। ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বলের পেশা কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকাটা যে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দরকার, যা উজ্জ্বলের কাছে নেই। উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছুটা টাকা পেয়েছে। রুমু তার বাবার কাছ থেকে চেকটা এনে দিয়েছে। এই চেক নিয়ে উজ্জ্বলের ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রুমু কি তা শোনে? ঠিকই উজ্জ্বলের বিরোধিতা করে চেকটা আনলো। রুদ্র তাপে শরীর পুড়ে যাচ্ছে। রুমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলে। রেস্টুরেন্টের দেয়াল থেকে শুরু করে ভেতরের বাইরের সব কিছুই হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর দুটি নেই। তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো এই রেস্টুরেন্টের ডিজাইন। উজ্জ্বল বারণ করেনি। এক দেখায় তার পছন্দ হয়ে যায় এবং কাজে লেগে পড়ে। প্রচণ্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল। কপালের ঘাম মুছে রুমুকে বলে, রুমুরে জেদ দেখিয়ে, সব করছি আমি, পারবো তো? আরে চিন্তা কিসের? পারবেন মানে পারবেন, বুঝলেন? কিন্তু টাকা হাতে এখন যা আছে সব অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট বালু সিমেন্ট, লোকের খরচ, উফ, মাথা কাজ করছে না। এরপর তো আরো খরচ আছে। এত চিন্তা কিসের? আব্বাকেই বলেছি মনে নাই? টাকা নিতে এতই যখন গায়ে লাগে, তখন ধার নেবেন। ধারে টাকা তো শোধ দিতেই হয়, তাহলে আর আপনার গায়ে লাগবে না। তোর ভাই জানলে জনসম্মুখে রটিয়ে বেড়াবে, শ্বশুরের টাকায় রেস্টুরেন্ট দিয়েছি। আমার ভাই জানলে তো আপনি অযথা চিন্তার সাগরে ডুবে যাবেন না। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়েরা বাসা বেঁধেছে। সিয়াম 2 গ্লাস লেবুর শরবত নিয়ে এগিয়ে এলো রুমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলে, উজ্জ্বল, দিনকে দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। এতটা চিন্তা করছিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। তাই যেন হয়। আমি ভালোর অপেক্ষায়। রুমুকে নিয়ে আজ রাতে মনে করে আসবি কিন্তু। রুমু ভ্রু কুঁচকায় সিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাব সিয়াম ভাই? আজ সুরাইয়ার জন্মদিন। তাই নাকি? দেখলে ভুলেই গেলাম। আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকা কি স্বাভাবিক রুমু? তুই কতটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রুমু আরও কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল তখন রাস্তায় হাঁটতে থাকা রাশেদের সাথে চোখাচোখি হলো। দ্রুত বাইক থামালো। উজ্জ্বল ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধবে নাকি? উজ্জ্বল বাইক থেকে নামাতে রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা ভালো আছেন? এই তো, তুমি ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকেন। দেশে নাকি রাশেদ ভাইপার আতঙ্ক দেখা দিছে। রাশেদ ভাইপার? কও কি? আমি শুনলাম রাসেল ভাইপার। ঠিকটাই শুনেছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই, রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে রেগে গেল রাশেদ। এত বড় সাহস, তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেরে আসতে নিলে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খেপা ষাঁড়টাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হয়ে নিল। কতদিন পর দাওয়াতে যাচ্ছে। মেয়েটা সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত যখন প্রায় 1টা, উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করেছে
ছাদে না আসতে সে যেন সুরাইয়ার সাথে থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসির আওয়াজ পেল তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইয়াকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদেরও সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোনো লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খিচে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রুমুর আসার কি দরকার? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি, মেয়েটা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খারাপ হয়, তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তোকে বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? আহ লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভাই? কে তোর ভাই? ইয়ে মানে কেউ না, নিচে যা। যাব না, আপনার সাথে আড্ডা দিব। ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেরা ছেলেরা আড্ডা দিব, সেখানে তুই মেয়ে যাবি কেন? কেন আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমরা কলেজে গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছি। আমায় উদ্ধার করেছেন, এখন এখান থেকে যান। যাব না। আপনার কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলছিলাম। বাজে কথা? কি বাজে কথা শুনি? কি মাথা ঠিক আছে? আমিও শুনবো বাজে কথা। রুমও আমার ধৈর্য কিন্তু ছাদ লাফিয়ে পালাচ্ছে। বলেন না কি বাজে কথা বলছিলেন? আমরা ছেলেরা যখন একদল হয়ে যাই তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা? রুমু সরু চোখে তাকালো উজ্জ্বলকে, টেক্কা দিয়ে চলে গেল সিয়ামের কাছে। সিয়াম ভাই, আপনারা নাকি বাজে কথা বলছিলেন, আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন? রুমুর প্রশ্নে হতভম্ব সকালে উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। সিয়াম ভাই সত্যিটা বলুন, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? বাজে কথা? রুমু তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনিতেই কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বলল আপনারা বাজে কথা বলছিলেন। উজ্জ্বল পড়ল মহাবিপদে। এই গাধীটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত একদল ছেলের মাঝে। রুমু বসে হাসাহাসি করবে, এসব উজ্জ্বলের সইবে না। তাই তো সে রুমুকে মিথ্যা বলল। শ্যাম কথা পাল্টেতে দ্রুত বলে, রুমু বস, একটু পর উজ্জ্বল গান গাইবে, শুনবি না? রুমু দ্রুত বসে পড়ল, কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরাইয়া এসে রুমুর পাশে বসলো। তাদের আড্ডায় চলল অনেকটা সময়। চাঁদটা যখন মাথার ওপর তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরলো উজ্জ্বল। রুমু ফোন নিয়ে ভিডিও করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে গদগদ হয়ে সুরাইয়াকে বলে, এটা আমি আপলোড করব। শুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ড্রেনে চুবিয়ে দেবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করে দেব। পড়ার টেবিলে টানা 3 ঘন্টা বসে থেকে রুমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তেও পারছে না। উজ্জ্বলের একটাই আদেশ, 2 দিন পর পরীক্ষা, টেবিল ছেড়ে উঠবি না। আজ সকাল থেকেই উজ্জ্বল রুমুকে পাহারা দিচ্ছে, ফোন নিয়ে নিয়েছে তার আয়ত্তে। সব মিলিয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছে। রুমু অতি আফসোস সুরে শুধায়, জানেন, আগে বলতাম পড়াশোনা থেকে বাঁচতে বিয়ে করব, এখন দেখি বিয়ে করে উল্টা ফেঁসে গেছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবারে আমাকে দেয় নাই। চুপচাপ পড়। কি পড়বো? কি সব লজিক গেট, বিয়ের গেট, আইসিটিতে এসব কি ফাও জিনিস দিয়ে ভরা? লাঠির বাড়ি খাওয়ার আগে পড়। উজ্জ্বল ভাই, লজিক গেট, নর গেট সব মিলিয়ে দেখতে বাথরুমের পাইপের মতো না। এই যে দেখেন না, একটা আরেকটার সাথে আঁকাবাঁকা হয়ে জুড়ে যাচ্ছে। এই তোর মাথায় এসব আজে বাজে কথা আসে কি করে?
আরে দেখেন না, রুমু মেজাজটা কিন্তু গরম হচ্ছে। রুমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর সোহাগ বড্ড কম দিচ্ছেন। সারাদিন পর আর পর এই ছাড়া উজ্জ্বল ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলি ফোটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছে জাগে? ইচ্ছে জাগে শুধু স্বামীর সোহাগ পেতে। রুমু খাতায় কিছু একটা লিখলো, লিখেই চেঁচিয়ে ডাকলো উজ্জ্বলকে। উজ্জ্বল, এই অঙ্কটা পারি না, দেখি খাতা দে। রুমু খাতায় এগিয়ে দিল। উজ্জ্বল খাতায় এক পলক তাকিয়ে রুমুর পানে আরেক পলক তাকালো। খাতায় অঙ্ক থাকার পরিবর্তে লেখা, উজ্জ্বল জানু দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি হেসে শোয়া থেকে উঠে দাঁড়ালো। রুমু ভীষণ খুশি হলো। এই তো বেটাকে পটিয়ে ফেলেছি। রুমু চেয়ার থেকে লাফিয়ে উঠতে উজ্জ্বল তাকে হাতের খাতাটা দিয়ে ধুমধাম একের পর এক কিল বসিয়ে দিল। রুমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে মেঝেতে বসে পড়ল। তবে উজ্জ্বলের মার থামলো না। খাতা দিয়েই রুমুকে আরো 3-4টা প্রহার করলো। উজ্জ্বল দাঁত কিরমিরিয়ে বলে, আদর, আদর লাগবে আর? এটা আপনি কি করলেন? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপরেও যদি পড়তে হেয়ালামি করিস তবে ডাবল আদর দিয়ে দেব। পড়তে বস। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসলো রুমু। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। শুধু ভালো? না, ভীষণ ভালো। রুমু ঘেমে একাকার অবস্থা। পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটছে উজ্জ্বলের পাশাপাশি। চারিদিকে ভিড়, সবার সাথেই অভিভাবক এসেছে। বোর্ড পরীক্ষার সময় এর ভিড়টা অস্বাভাবিক কিছু না। রুমুর এক মুহূর্তের জন্য মনে হয় পরীক্ষা তাদের না অভিভাবকদের। কেননা ডানে বামে যেদিকেই তাকানো হয় শিক্ষার্থীর তুলনায় অভিভাবকের সংখ্যা বেশি। ক্লান্ত শরীর টেনে বাইকে চড়ে বসলো সে। রাস্তায় তাদের জ্যামে পড়তে হয়েছিল অনেকটা সময়। এর মাঝেই রুমুর আবদার করে বলে, উজ্জ্বল চলেন বার্গার খাই। দুপুরে বার্গার খাবি? আম্মা তোর জন্য রান্না সেরে অপেক্ষা করছে। আরে আমার ক্ষুধা পেয়েছে, বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে, চলেন না? আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল রুমুকে নিয়ে কাছের একটি রেস্টুরেন্টে গেল। দুজনে হাত মুখ ধুয়ে খাবার অর্ডার করে বসলো। উজ্জ্বলের কাছে রুমুর ফোন ছিল, তাই এত ঘন্টা পর ফোন হাতে পেয়ে জোহরি চোখে কিছু একটা দেখছে। উজ্জ্বল ভ্রু কুঁচকে রুমুর প্রশ্নটা দেখছে। আজকে রুমুর বাংলা পরীক্ষা ছিল। এই রুমু, এমসিকিউ সব হবে তো? হবে না মানে? ফুল মার্ক পাবো দেখবেন। আচ্ছা দেখা যাবে। তোকে কয়েকটা এমসিকিউ প্রশ্ন করছি, উত্তর দিবি, দেখি কি দাগিয়ে এসেছিস। আরে করেন করেন, বাংলায় A+ নিশ্চিত থাকুন। অপরিচিতা গল্পের কথক কে? কল্যাণী। কি কল্যাণী? আমি তোকে কল্যাণী পড়িয়েছি, নয়তো কি? মাসি পিসি গল্পের মূল বিষয় কি? যৌতুক প্রথা। তুই আমার সাথে তামাশা করছিস? এসব কি দিয়েছিস? মাসি পিসি গল্পের মূল বিষয় নারী জীবনের অস্তিত্বের সংকট। ও হ্যাঁ তাই তো, দেখলেন ভুল করে এলাম। আশ্চর্য, তোর মাঝে অনুশোচনা জাগছে না। ব্যাপারটা তুই সহজভাবে নিয়ে নিলি। যা হওয়ার হয়েছে, এত চিন্তা করে কি হবে? সবচেয়ে বড় কথা, আগে ভয় ছিল ফেল করলে ধরে বেঁধে বিয়ে দিবে। এখন তো আমি বিবাহিত, নো টেনশন, ডু ফুর্তি। উজ্জ্বল দাঁত খিচে তাকিয়ে রইল রুমুর পানে। চারিদিকে রুমুর এসবে পাত্তা নেই। রেজাল্ট ভালো হোক বা খারাপ তাতে তার কি, যা হওয়ার হবে। সবচেয়ে বড় কথা, সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে এলেও উজ্জ্বলকে রাগিয়ে দিতে ভুলভাল উত্তর জানাচ্ছে। কিন্তু রুমু যে আরেক দিকে গন্ডগোল পাকিয়েছে। উজ্জ্বল ভাই যখন জানবে তাকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। বাড়ি ফিরে রুমু গোসল সেরে খেতে বসলো।
উজ্জ্বল ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে, রেস্টুরেন্টের কাজ চলছে কিনা। টিভি দেখতে দেখতে রুমু হাড্ডি মুখে ধরে বসে আছে। হঠাৎ মাথায় থাবা পড়তে ভয় পেয়ে যায়। ঘুরে তাকাতে দেখতে পেল রাগি রাগি চোখ করে তাকিয়ে থাকা উজ্জ্বলকে। ছেলেটাকে দেখে রুমুর আত্মার পানি শুকিয়ে যায়। উজ্জ্বল ভাই কি তবে জেনে গেছেন ব্যাপারটা? তুই আমার গাওয়া গান আপলোড করলি কোন সাহসে? যা ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বলকে ছাদে গান গাইলো, সেই গান রুমও একটি পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যেই হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছেই ছড়িয়ে পড়ে। এত রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি মানে রাগের তুই দেখলি কি? তুই জানতি না আমার এসব পছন্দ না? আমি কি জানতাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? রুমু ভিডিওটা ডিলিট কর। করব না। এই যে মুরগির হাড্ডির কসম, ডিলিট করব না। উজ্জ্বল এবার দ্বিগুণ রেগে গেল। তাদের ঝরকার মাঝে উপস্থিত হয় নার্গিস। তিনি আড়ালে শুনছেন তাদের বাক্যলাপ। নার্গিস নিজেও ছেলেটার গানটা শুনেছেন, তাকে রুমুই দেখিয়েছেন। ছোটবেলা থেকেই উজ্জ্বলের গান গাওয়ার নেশা ছিল। সেই নেশাটাকে পুনরায় উজ্জীবিত করার বাসনা জাগছে নার্গিসের মনে। মূলত উজ্জ্বলের বাবা গান পছন্দ করেন না, তাই ছেলেটাকে সব ছাড়তে হয়েছে। রুমুর সাথে তর্কাতর্কির মাঝে নার্গিস বলেন, উজ্জ্বল এই ভিডিও ডিলিট হবে না। তুই একদম রুমুর সাথে ঝামেলা করবি না। এসবে তুমিও আছো না? রুমু তো আমাকে ভিডিওটা একটু আগে দেখালো। তোর না গান পছন্দ, তুই গেয়েছিস, সবাই শুনে প্রশংসা করছে, এতে ক্ষতি কি? উজ্জ্বল প্রতি উত্তর করে না। যেভাবে এসেছিল সেইভাবেই রাগে হনহনিয়ে বেরিয়ে যায়। উজ্জ্বল গোমরা মুখ করে বসে আছে। রুমে বই হাতে নিয়ে টেবিলে বসে, তবে তার পড়া হচ্ছে কম, উজ্জ্বলকে দেখা হচ্ছে বেশি। দুপুরে রাগারাগির পর উজ্জ্বল রাগ দেখিয়ে কথা বলছে না, অথচ ঠিকই রুমুকে পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ধাপে ধাপে হুমকি দিচ্ছে। উজ্জ্বল পড়তে বলেছি, কোথা থেকে পড়বো? আম গাছ নাকি জাম গাছ? ফাজলামো না করে পড়তে বস। বুঝতে পারছি না পড়তে বসবো নাকি জামাইয়ের কোলে উঠে বসবো। কোলে নিতেও জানি, কোল থেকে আছাড় দিয়ে ফেলতেও জানি। এত নির্দয় হচ্ছেন কেন? রাত বাজে একটা, এই সময়ে কেউ পড়ে? কাল পরীক্ষা নাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুমটুক ঘুমটুম বাপের বাড়ি পাঠিয়ে দিন, এখন পড়ার সময় পড়ুন। রুমু উজ্জ্বলের কথা পাত্তা দিল না, বইটা বন্ধ করে উঠে বসলো উজ্জ্বলের কোলে। পড়াচোর রুমুর আদর আদর ভাবের কথা বেশ ভালো করেই জানা আছে উজ্জ্বলের। যখনই পরীক্ষা শেষ হবে তখনই রুমু আগের রূপে ফিরে আসবে। তখন উজ্জ্বল কাছে ঘেঁষলেও পালাই পালাই করবে। উজ্জ্বল রেগে আছেন। সর সামনে থেকে, সরবো না, না সরলে ছুঁড়ে ফেলবো একটা। এতটা নির্দয় কবে হলেন? পড়তে বস, তোকে পড়তে দেখলে শান্তি লাগে। ও শান্তি আরও বাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে বসে আনার চেষ্টা করছিস না, তাই না রুমু? এসব ছল ছুতা করে লাভ নেই। উজ্জ্বল তোর কথায় গলবে না। রুমু ঠোঁট বাঁকালো। উজ্জ্বলের পরনে ছিল শার্ট। মেয়েটা একে একে সব বোতাম খুলে দিল। উজ্জ্বলের লোমশ বুকে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এটা তোর ঘুমানোর জায়গা? ইস ঢং, নাটক করছে ঠিকই তো। টেনে টেনে বুকে জড়ান। এখন ভাবটা করছে এমন যেন। উজ্জ্বল রুমুকে না ধরেই উঠে দাঁড়ালো। অল্পের জন্য সিটকে পড়তে নিলে মেয়েটা দ্রুত হাতে উজ্জ্বলের গলা জড়িয়ে কোমরে পা গুজে নিজেকে রক্ষা করলো। রুমু কান্নার স্বরে বলে, এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে, আমি কিন্তু চলে যাব বাপের বাড়ি। বেশি বেশি এখন হবে। উজ্জ্বল রুমুকে ছেড়ে ফেললো বিছানায়। দ্রুত বাতি নিভিয়ে এগিয়ে এলো রুমুর কাছে। কন্ট্রোলে ছিলাম,
কেন যে এসব করিস? উজ্জ্বল আমি ঘুমাবো। শুভ রাত, আমি কাঁদ। রুমু উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে উজ্জ্বল উল্টা তাকে চেপে ধরে। ঘুটঘুটে অন্ধকার কক্ষে কেউ কাউকে দেখার সুযোগ নেই। রুমু ঢোক গেলে উজ্জ্বলকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইলেও উজ্জ্বল বাধা মানে না। রুমুর গলায় মুখ ডুবিয়ে স্থির হয়েছে। উজ্জ্বলের একের পর এক ছোঁয়ার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। শ্বাস আটকে আসার উপক্রম হলে উজ্জ্বল ঠোঁটে ঠোঁট মেশায়। নিজের ভুল বুঝতে পেরে রুমুর কপাল চাপড়াতে মন চাইল। একবার উজ্জ্বল কন্ট্রোল হারানো মানে সারা রাত উজ্জ্বলের দখলদারিতে থাকা। অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলেও আর সরাতে পারল কই। দেহের নেশায় বধ হয়ে থাকা দুটি সত্তা তখন শীতকার ধ্বনিতে মেতে। মাঝরাত থেকে থেকে কুকুর ডাকছে। উজ্জ্বল উঠে বসলো। পরপর রুদ্ধশ্বাস ছেড়ে তাকিয়ে রইল রুমুর পানে। অন্ধকারে মুখখানি দেখা না গেলেও উজ্জ্বল ঠাহর করার চেষ্টা চালায়। উজ্জ্বলকে উঠে বসতে দেখে রুমু নিজেও উঠে ঘেঁষে বসলো উজ্জ্বলের বুকে। রুমু, গানের ব্যাপারটা আব্বার কানে গেলে রাগারাগি করবেন। আমি গান গাই, আব্বা একদমই চান না। কিন্তু আমি চাই। তুই চাইলে তো হবে না। এমনিতেই আব্বার অনেক কাজে বিরোধিতা করেছি। আপনার নিজের সুখের জন্যে গানটা আবার ধরুন। আমি তো বলেছি না গান নিয়ে পড়ে থাকতে, শুধু মাঝে মধ্যে গাইবেন। আমি আপনার গানগুলো আপলোড করব। জানেন আপনার গলার প্রশংসা কত হাজার হাজার মানুষ করেছে। ভেবে দেখব। উজ্জ্বল চিন্তায় বোধ হলো। রুমু শক্ত হাতে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।